আজকের আলোচনার জন্য আমাদের হাতে যে স্ক্রিপ্টটা এসেছে সেটা বেসমেন্ট স্টুডিও নামের একটা ইউটিউব চ্যানেলের। আর আমি যখন এটা পড়ছিলাম আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যেভাবে দুটো একেবারে আলাদা জগৎকে এক জায়গায় আনা হয়েছে। একদম। এদিকে ইউটিউবের অ্যানালিটিক্স, ভিউয়ারশিপ এইসব, আর অন্যদিকে নাগরিক অধিকারের মতো একটা ভীষণ ভারী আর জরুরি বিষয়। আর এই দুটোকে একসুতোয় বাঁধাটা কিন্তু বেশ সাহসী একটা পদক্ষেপ, তাই না? এটা একটা খুব আধুনিক কমিউনিকেশন কৌশলও বটে। একদিকে একটা ব্যক্তিগত আবেদন থাকছে, দর্শকের সাথে একটা আবেগঘন সম্পর্ক তৈরির চেষ্টা, আর সেই সম্পর্কটাকেই ভিত্তি করে তাদের একটা বড় সামাজিক দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। একদম। তো চলুন আমরা দেখি এই কৌশলটা কতটা সফল আর এর পেছনের আসল বার্তাটা ঠিক কি। হ্যাঁ, চলুন। স্ক্রিপ্টটা কিন্তু শুরু হচ্ছে বেশ ব্যক্তিগত একটা জায়গা থেকে। ক্রিয়েটর সরাসরি তার দর্শকদের সাথে কথা বলছেন। আর শুরুতেই একটা ডেটা পয়েন্ট দেওয়া হয়েছে, চ্যানেলের মোট ওয়াচ আওয়ারের প্রায় ৭০% আসে এমন দর্শকদের কাছ থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এটা একটা বিরাট সংখ্যা। যদিও ইউটিউবের জগতে এটা খুব অস্বাভাবিক নয়। অনেকেই তো একটা ভিডিও দেখতে আসেন কিন্তু চ্যানেলটা ফলো করার কথা ভাবেন না। ঠিক। তবে এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো ক্রিয়েটর এটাকে কোনো অভিযোগ হিসাবে দেখছেন না। না, একদমই না। বরং উনি এটাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করছেন তার কাজের পেছনের দর্শনটা ব্যাখ্যা করার জন্য। ঠিক, এখানে বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। উনি বলছেন যে একটা সাবস্ক্রিপশন, দেখুন, দর্শকদের জন্য তো এটা বিনামূল্যে। হ্যাঁ, একটা ক্লিক শুধু। কিন্তু একজন ক্রিয়েটরের জন্য এর মূল্য অনেক। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা তাকে শক্তি দেয়, পরিচিতি দেয়, আর সবচেয়ে বড় কথা সাহস যোগায়। অবশ্যই। তিনি যখন বলছেন যে একটা ভিডিওর পেছনে তার ১০০% শ্রম, রিসার্চ, স্ক্রিপ্টিং, এডিটিং সবটা দেওয়ার পরেও যখন সমর্থনটা পুরোপুরি আসে না, তখন হতাশ লাগে। হতাশ তো লাগেই, তবে এর চেয়েও গভীর একটা কথা আছে এখানে। সাবস্ক্রিপশনটাকে উনি একটা বার্তার সাথে তুলনা করেছেন। হ্যাঁ, ওটা আমারও খুব ভালো লেগেছে। দর্শকরা যখন সাবস্ক্রাইব করেন তারা যেন বলছেন, হ্যাঁ, আপনি সঠিক বিষয় নিয়ে কথা বলছেন, চালিয়ে যান। এই সমর্থনটা ক্রিয়েটরের জন্য এক ধরনের সোশ্যাল ভ্যালিডেশনের মতো কাজ করে। কিন্তু একটা প্রশ্ন তো এখানে উঠতে পারে। কেউ তো বলতেই পারেন যে একজন ক্রিয়েটরের বার্তা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে সাবস্ক্রিপশনের মতো এই ব্যক্তিগত অনুরোধ কি সেই বার্তার ওজন কিছুটা কমিয়ে দেয় না? খুব ভালো প্রশ্ন। আর আমার মনে হয় স্ক্রিপ্টটি এই ভারসাম্যটা তৈরি করে তার পরের অংশে গিয়ে। আচ্ছা। উনি এই সমর্থনের আবেদনটাকে ব্যক্তিগত লাভের জায়গা থেকে সরিয়ে একটা বৃহত্তর উদ্দেশ্যের সাথে জুড়ে দেন। তিনি বলেন এই সাহসটা তার দরকার। কারণ তিনি সাধারণ মানুষের সমস্যা, তাদের বাস্তব জীবনের সংগ্রাম নিয়ে কথা বলতে চান। আর তখনই উনি প্রথমবার এসআইআর প্রক্রিয়ার কথা উল্লেখ করেন। ঠিক। আর এভাবেই ব্যক্তিগত আবেদনটা একটা সমষ্টিগত প্রয়োজনের অংশ হয়ে ওঠে। একদম। ক্রিয়েটর বলছেন এই সমর্থনটা তার ঠিক এই কারণেই দরকার, কারণ তিনি শুধু বিনোদনের জন্য কন্টেন্ট বানান না, তিনি সমাজের কঠিন বাস্তবতা নিয়ে কথা বলেন। আর ঠিক এখানেই আলোচনাটা একটা সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। হ্যাঁ, এসআইআর প্রক্রিয়া। স্ক্রিপ্টের পুরো নামটা বলা হয়নি, তবে যা বোঝা যাচ্ছে এটা নাগরিক পরিচিতি বা ভোটার তালিকা সংক্রান্ত কোনো প্রক্রিয়া হবে, যা সাধারণ মানুষকে স্ক্রিপ্টের ভাষা অনুযায়ী হয়রানির মুখে ফেলছে। আর এই হয়রানির ছবিটা তুলে ধরার জন্য একটা খুব শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, স্টিকি নোট। হ্যাঁ, স্টিকি নোট। বলা হচ্ছে এই প্রক্রিয়াটা অনেক সাধারণ নাগরিককে স্টিকি নোটের মতো তাদের নিজেদের বাড়ি বা শহরে আটকে রেখেছে। এর মানে হলো জীবনটা যেন এক জায়গায় থমকে গেছে। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। মাথায় সবসময় একটা চিন্তা, আমার নামটা থাকবে তো? হ্যাঁ, কবে শুনানি, পরবর্তী ধাপটা কি, এইসব। আর এই মানসিক চাপের ব্যাপারটা আরও বাড়িয়ে তোলার জন্য একটা নির্দিষ্ট তারিখের কথাও বলা হয়েছে, ৩১শে জানুয়ারি ২০২৬। একদম। এটাকে একটা ফাইনাল ডেডলাইন হিসেবে দেখানো হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক খেলা, তাই না? যখন একটা ডেডলাইন থাকে তখন মানুষের মধ্যে উদ্বেগ আর আতঙ্ক দুটোই বাড়ে। আর এই উদ্বেগের কারণগুলো স্ক্রিপ্টে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিরাট সংখ্যা। যদিও স্ক্রিপ্টটা এটাও স্বীকার করছে যে কিছু নাম বাদ যাওয়ার বৈধ কারণ থাকতে পারে, যেমন মৃত্যু বা ঠিকানা পরিবর্তন। হ্যাঁ, ওগুলো স্বাভাবিক।
কিন্তু আসল সমস্যাটা তৈরি হচ্ছে যখন খসড়া তালিকা থেকেও নাম নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হচ্ছে। আর এই প্রশ্ন তোলার কারণগুলো শুনলে মনে হয় যেন পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত। যেমন বানানের সামান্য অমিল, বাবার নামের সাথে তথ্যে গরমিল, এই ধরনের ছোটখাটো বিষয়। আচ্ছা। স্ক্রিপ্টে আরও একটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদমের ব্যবহার। বলা হচ্ছে এই অ্যালগোরিদম বারবার একই নামকে ফ্ল্যাগ করছে, যা একটা পদ্ধতিগত ত্রুটির দিকেই ইঙ্গিত করে। তাহলে এটাকে যদি আমরা একটা বড় প্রেক্ষাপটে দেখি, স্ক্রিপ্ট অনুযায়ী মনে হচ্ছে এই প্রক্রিয়াটা নিছক একটা প্রশাসনিক কাজ নয়। না, এর পেছনে একটা কৌশল কাজ করছে। স্ক্রিপ্টে এটাকে বলা হয়েছে হতাশার কৌশল বা স্ট্র্যাটেজি অফ ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এর উদ্দেশ্য হলো মানুষকে পদ্ধতিগতভাবে ক্লান্ত করে দেওয়া, তাদের ধৈর্যচ্যুতি ঘটানো, বারবার শুনানির জন্য ডাকা, ছোটখাটো ভুলের জন্য কাগজপত্র বাতিল করা। মানে পুরো প্রক্রিয়াটার লক্ষ্যই হলো মানুষ যেন একটা সময় পর হাল ছেড়ে দেয়। একদম। সিস্টেমটা চাইছে মানুষ যেন হতাশ হয়ে প্রক্রিয়াটা অনুসরণ করা বন্ধ করে দেয়, অথবা ওই তথাকথিত শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হয়। কারণ স্ক্রিপ্টে খুব পরিষ্কারভাবে সতর্ক করা হয়েছে যে একবার কেউ শুনানিতে অনুপস্থিত থাকলে তার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আর এখানে স্ক্রিপ্টে একটা খুব জরুরি সতর্কবার্তা দেয়। অনেকেই হয়তো ভাবতে পারেন, ঠিক আছে, একবার না গেলে কি আর হবে, পরে দেখে নেওয়া যাবে। কিন্তু স্ক্রিপ্ট বলছে এই ভুলটা যেন কেউ না করে। একেবারেই না। শুনানিতে অনুপস্থিত থাকার মানে হল চূড়ান্ত এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঝুঁকি নেওয়া। আর সবচেয়ে ভয়ের কথা হলো, স্ক্রিপ্ট অনুযায়ী একবার চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলে তা স্থায়ীভাবে বাদ হয়ে যাবে। এটা কোনো সাময়িক সমস্যা নয় যার সমাধান পরে করা যাবে। এর প্রভাব অনেক সুদূরপ্রসারী। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে ভাবলে শিউরে উঠতে হয়। স্ক্রিপ্টে বলা হয়েছে যদি 2026 সালে কারো নাম তালিকা থেকে বাদ যায়, তার প্রভাব শুধু সেই ব্যক্তির ওপরই সীমাবদ্ধ থাকবে না। ঠিক 10 বা 20 বছর পরে তাদের পরের প্রজন্ম, তাদের সন্তানদেরও হয়তো একই দুঃস্বপ্নের মুখোমুখি হতে পারে। ভাবা যায়, তাদের হয়তো নতুন করে লড়াই করতে হতে পারে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। একটা ছোট্ট প্রশাসনিক ভুলের জন্য একটা গোটা পরিবারকে হয়তো দশকের পর দশক ধরে তার মূল্য চোকাতে হবে। এটা শুধু একটা নাম বাদ যাওয়ার ঘটনা নয়, এটা একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। একদম। তাই এটা শুধু একটা কাগজপত্রের বিষয়ে থাকছে না, এটা সরাসরি সাংবিধানিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই হতাশার কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উপায়ও বলে দেওয়া হয়েছে। বার্তাটা খুব স্পষ্ট, হতাশা হওয়া চলবে না। কি করতে হবে? শান্ত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং সবচেয়ে জরুরি হলো সতর্ক থাকতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, যতবারই ডাকুক যেতে হবে। আর সবকিছুর প্রমাণ রাখতে হবে। হ্যাঁ, প্রতিটি পদক্ষেপের প্রমাণ, মানে রসিদ, আবেদনের কপি, সব নিজের কাছে গুছিয়ে রাখতে হবে। ডকুমেন্টেশন এখানে সবচেয়ে বড় অস্ত্র। এই সতর্কবার্তার পর স্ক্রিপ্টের শেষে একটি অত্যন্ত শক্তিশালী এবং রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে এই হয়রানিকে ভুলে গেলে চলবে না, এটাকে মনে রাখতে হবে, এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, এবং সঠিক সময় এলে সাংবিধানিক অধিকারের মাধ্যমে একটা শক্তিশালী একত্রিত জবাব দিতে হবে। মানে এখানে পরিষ্কারভাবে ভোটের অধিকার প্রয়োগের দিকে ইঙ্গিত করা হয়েছে। একদম পরিষ্কার ইঙ্গিত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। মানে আলোচনাটা প্রশাসনিক হয়রানি থেকে শুরু হয়ে সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বানে শেষ হচ্ছে। হ্যাঁ, ব্যক্তিগত সমস্যাকে একটা সমষ্টিগত রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করার কথা বলা হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই জোরালো রাজনৈতিক বার্তার পরেই স্ক্রিপ্টটা আবার সেই শুরুর আবেদনে ফিরে আসে, ঠিক যেখানে আলোচনাটা শুরু হয়েছিল। হ্যাঁ, ক্রিয়েটর বলছেন যদি দর্শকরা এই বিষয়গুলোর সঙ্গে একমত হন, যদি তারা মনে করেন যে এই কথাগুলো বলা জরুরি, তাহলে যেন তারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেন। এখানেই তো পুরো বৃত্তটা সম্পূর্ণ হয়। একদম। এখানে ক্রিয়েটরের আবেদন শুধু তার নিজের চ্যানেলের জন্য প্রিয়তা বাড়ানোর জন্য নয়, না, বরং সেই চ্যানেলকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এই ধরনের জরুরি বিষয়গুলো নিয়ে আওয়াজ তোলার শক্তি অর্জনের জন্য। ঠিক, একটা লাইক বা সাবস্ক্রাইব তখন আর শুধু একটা ক্লিকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। না, ওটা হয়ে ওঠে একটা বৃহত্তর উদ্দেশ্যের অংশ। দর্শকদের সমর্থন এখানে ক্রিয়েটরকে সাহস যোগায় এই ধরনের সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ বিষয় তুলে ধরার জন্য।
তাহলে দিন শেষে কি দাঁড়ালো? এই স্ক্রিপ্টটা একদিকে যেমন একজন ইউটিউবারের ব্যক্তিগত সংগ্রামকে তুলে ধরেছে, তেমনই অন্যদিকে একটা বড় সামাজিক এবং নাগরিক সমস্যাকে অত্যন্ত সাহসের সাথে সামনে এনেছে। বার্তাটা এমন দাঁড়ায় যে আমাকে সমর্থন করুন যাতে আমি আপনাদের কথা আরও জোরে বলতে পারি। বাহ, এটা একটা পারস্পরিক সম্পর্কের মডেল তৈরি করে, যেখানে দর্শক এবং ক্রিয়েটর উভয়ই একটা কমন লক্ষ্যের জন্য কাজ করছে। আর এটা আজকের ডিজিটাল যুগের এক নতুন বাস্তবতাকে তুলে ধরে। ঠিক, যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর শুধু বিনোদনকারী নন, তিনি একজন তথ্য প্রদানকারী, একজন সংগঠক এবং কখনো কখনো সমাজের বিবেকের কণ্ঠস্বর হিসেবেও কাজ করতে পারেন। কিন্তু সেই কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের সমর্থনের প্রয়োজন হয়। অবশ্যই, এই স্ক্রিপ্টটি সেই প্রয়োজনটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। তাহলে এই পুরো আলোচনা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? কি প্রশ্ন? যে আজকের এই ডিজিটাল যুগে একটা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করার মতো ছোট একটা অনলাইন কাজ আর নিজের সাংবিধানিক অধিকার রক্ষার মতো একটা বড় নাগরিক দায়িত্ব, এই দুটোর মধ্যে সম্পর্ক ঠিক কতটা গভীর? এটাই আজকে